নমস্কার, আমাদের সাথে হেডলাইন্স ত্রিপুরার সাথে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল। উনি যখন ইউনূস সরকার ক্ষমতা দখল করে তখন ওনাকেও গ্রেপ্তার করে নিয়ে যায়। বেশ কয়েক মাস উনি জেলে ছিলেন, কারাগারে ছিলেন। তো আজকে উনি একজন সাংবাদিকদের নেতা। আমরা জানি যে সাংবাদিকদের আরও বেশ কয়েকজন নেতা, বিশেষ করে বাংলাদেশ ঢাকা প্রেস ক্লাবের যিনি সম্পাদক, উনিও জেলে আছেন। তো আমরা আজকে ওনাকে পেয়েছি যে ওনার সাথে সরাসরি কথা বলবো যে বর্তমান অবস্থা এবং উনি যে জেল খেটেছেন তখন পরিস্থিতি কি ছিল। জামাল ভাই শুনতে পাচ্ছেন? শেখ জামাল শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি 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 শুনতে পাচ্ছি। আচ্ছা, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে আপনাকে অনেক অনেক স্বাগত। আপনাকে কবে ওরা কেন আপনাকে গ্রেপ্তার করেছিল তদারকি সরকার? দেখুন, আমাকে আমি হলো মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী এবং বঙ্গবন্ধু আদর্শ ধারণ করি, যার কারণে আমাকে লেখালেখি করি। যারা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী যারা কাজ করছে এই মানে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে, এবং যারা এই জামাত শিবির জঙ্গি এদের নিয়ে লেখালেখি করার ফলে আমাকে 2024 সালে 23 অক্টোবর রাতে আমাকে আমার বাসার দরজা ভেঙে ডিবি পুলিশের একটি টিম এবং একজন ডিসি এডিসি নেতৃত্বে আমাকে অ্যারেস্ট করে এবং আমাকে তখন আঘাত করে আমার কানের উপরে, কানের পর্দা, বাম কানের পর্দা ফেটে যায়, রক্ত বের হয়। আমাকে হ্যান্ডকাপ করিয়ে ডিবি অফিসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে বলে, এবং এর আগে আমার বাসা কিন্তু তছনছ করছে, বলে কি তোর কাছে পিস্তল আছে, তুই ছাত্র হত্যা করেছো। আমি বললাম যে আমি সাংবাদিকতার পেশায় আছি, আমি ছাত্র হত্যা করতে পারি না, আমি বরং অন্যায় বিরুদ্ধে লেখালেখি করি। এই তারা সেটা না শুনে আমাকে টর্চার করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে আওয়ামী লীগের কোন কোন নেতার সাথে তোর যোগাযোগ আছে, আর যোগাযোগ থাকবে কেন। আর আমি বললাম যে আমি সাংবাদিক হিসাবে আমার কাছে তো সব পলিটিক্যাল নেতাদেরই নাম্বার থাকবে, কারণ আমরা তো সাংবাদিকতা করি এবং যোগাযোগের জন্য। তাদেরকে কোথায় আছে বল, অ্যারেস্ট করে। আর তখনই ওখানে আমাকে টর্চার করে। টর্চার করার পরে আমাকে এরপরে আমি তাদেরকে যখনকার কথাগুলো না বলছি, আমার ফোন গুলো চেক করে, চেক করার পরে যে বিভিন্ন পলিটিক্যাল যে না ইয়েগুলো পেয়েছে। পরবর্তীতে আমি শুনতে পেলাম যে একজন উপদেষ্টা, যিনি তৎকালীন তথ্য উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম, আমি ওই ডিবির রেফারেন্সে শুনতে পারি যে তাদের ইয়ার কারণে, নির্দেশের কারণে ইয়েটা করছে। তারও আগে একটু জানিয়ে রাখি যে আমাকে নিয়ে, আমি যখনকার মুক্তিযুদ্ধ চেতনা পক্ষে এই সরকারের জঙ্গিদের এই তৎপরতা নিয়ে লেখালেখি করি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং তারা যখনকার এদেশে বঙ্গবন্ধুর 32 নম্বর ভেঙে ফেললো, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের জাদুঘরের উপর হামলা করলো, তারপরে সে গণভবন লুটপাট করলো, এই বিষয়গুলো নিয়ে তখন আমি লেখালেখি করি। তো জামাত শিবিরের ছেলেরা তখন আমার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেয়, এবং সেটা ওই যে ওদেরই লোক, মূলত নাহিদ ইসলাম তো আসলে জামাত শিবির থেকে, ওদের থেকে এখন একটা সরকারি নির্দেশনায় যে টিমটা করছে, এখন যে তার চিফ এনসিপির সে এখন আহ্বায়ক। মূলত সে তখন আমাকে অ্যারেস্ট করে আমাকে জেলখানা নিয়ে যায়। জেলখানা নেওয়ার পরে আমি অনেকদিন অসুস্থ ছিলাম জেলখানায়, এবং তখন জ্বর হয়েছিল। চিকিৎসা মানে আশপাশের যারা আমাদের ইয়াতে যারা পলিটিক্যাল রাজনৈতিক বন্দী, তাদের ওষুধ আমি খেয়ে মোটামুটি সুস্থ হই। এরপর আমাকে 3 মাস 7 দিন পর্যন্ত আমাকে মানে ইয়াতে কারাগারে রাখে। কারাগারে নেওয়ার পরে ওখানে যেটা হচ্ছে কি, যেখানে আমি একজন পেশাদার সাংবাদিক, যেখানে আমি সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছি, তা আমাকে নিয়ে রাখছে কন্ডেম সেলে, শাপলা ভবনের 3 তলায় কন্ডেম সেলে, যেখানে থাকে হলো ফাঁসির আসামিদের জন্য। এবং সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে, যেখানে একজন বন্দী থাকবে একটা কন্ডেম সেলে, সেখানে তারা 7 থেকে 8 জনকে একটা কন্ডেম সেলে রাখছে। এটা এক ধরনের শাস্তি। আর রেগুলারই তারা করতো কি, যে কারারক্ষীদের দিয়া এবং জেলারের টিম এবং সুপারের টিম
এই টিমগুলো এসে তারপর কম্বলগুলো 2টা কম্বল দিত, কম্বলগুলো সব একেবারে উঠাইতো, মানে উঠিয়ে এলোমেলো করে ফেলে দিত। তখন একদিন আমাকে ভাতও গুলো ফেলে দিয়েছে। মানে এই হয়রানিগুলো কারাগারের ভিতরে আমি হয়েছি। আর সাধারণত এরপরেও যখনকার আমাকে দেখে 3টা মার্ডার মামলা দিয়েছে। সাধারণত সাংবাদিকরা হত্যা করতে পারে না, আমাকে পল্টন থানা একটা হত্যা মামলা দিয়েছে, যে মামলাটায় হলো 700 আসামি, একটা মামলায় এজাহারভুক্ত 700 আসামি দেখিয়েছে তারা। তারপরে 12,000 মানে অজ্ঞাত আসামি। তারপরে যাত্রাবাড়িতে ছাত্র হত্যা। আমি একজন সাংবাদিক, আমাকে যদি এই ধরনের হয়রানি গুলো করছে, যেহেতু হয়রানিমূলক মিথ্যা মামলাকে সাজিয়ে করছে কি যেন গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য, গণমাধ্যমকে গলা টেপে হত্যা করার জন্য, বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ, মূলত যাতে সাংবাদিকরা কোনো। তারপরে আমাদের অনেক সহকর্মীদেরকে জেলে পাঠাইছে। 71 টিভি মোজাম্মেল বাবু, জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি শ্যামল দত্ত, তারপরে ওখানে আছে ফারজানা রূপা, শাকিল আহমেদ সহ, এবং ঢাকার বাইরে প্রায় 11-12 জনকে যারা এখনো কারাগারে বন্দী আছে, তাদেরকে আইনি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে জামিন দিচ্ছে না। তারা যখন বারবার জামিন চাচ্ছে, তাদের মোট কতজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে? প্রায় 11 থেকে 12 জন সাংবাদিককে গ্রেফতার করছে। তার ভিতরে আমি হাইকোর্টের জামিনে বের হয়েছি, তাও আমি আইন আদালত বিটগুলো আবার করতাম এক সময়, যার কারণে অনেক বিচারপতিরা পরিচিত আছে বিদায় হয়তো আল্লাহ আমাকে ওখান থেকে রক্ষা পেয়েছে। তারপরও হয়রানির ভিতরে আছি। এবং কিছুদিন আগে এই যে জঙ্গির বাহিনীর সদস্য এই যে হাসনাত আব্দুল্লাহ, যারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে, কিংবা এই সরকার দ্বারা গঠিত যে এনসিপি, সেই এনসিপি মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আমার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে। তা আমাদের যেটা হয়েছে কি, প্রায় 300-350 সাংবাদিককে হত্যা মামলার আসামি করছে, যা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এটা হয়নি। তারপর হচ্ছে প্রায় 1000 সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যারা একেবারে মুক্তিযুদ্ধের সপক্ষের যারা শক্তি, তাদেরকে চাকরিচ্যুত করে ফেলছে। এবং তাদেরকে এখন পর্যন্ত তাদেরকে যারা 2-1 জন আছে বাছাই করে এবং তারা লিস্ট করে আমাদের দেখেন জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের যারা সদস্য ছিল, এরকম প্রায় 1 থেকে 150 সদস্য পদ বাতিল করে দিচ্ছে। যারা হচ্ছে জামাত বিএনপি পন্থী সাংবাদিক, ওনারা হলো নামদারি সাংবাদিক, যারা হচ্ছে জামাতের পরিচয় না দিয়ে শিবিরের পরিচয় নিয়ে সাংবাদিকতা করে, ওই পরিচয় থেকে। তারপর মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে যে সাংবাদিকদের বৃহৎ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, তারপর হচ্ছে ঢাকার সাংবাদিক ইউনিয়ন, সেই থেকে 5ই আগস্টের পরে থেকে তালাবদ্ধ করে রাখছে। তারা সবকিছু ভিতরে সবকিছু ভেঙে চড়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এই ধরনের কর্মকাণ্ড। তারপরে হচ্ছে সাংবাদিকদের সচিবালয় ঢোকার জন্য অ্যাপ্লিকেশন কার্ড, যেটা প্রবেশপত্র, সেটাকে পর্যন্ত তারা বাতিল করে দিচ্ছে। কি জন্য? এতে বোঝা যায় যে সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে। কারণ সরকার ভিতর বসে যত দুর্নীতি অনিয়ম করবে, যাতে সাংবাদিকরা সেখানে প্রবেশ না করতে পারে, তারা যাতে লেখালেখি না করতে পারে, সেজন্যই তাদেরকে এই কারণে আমাদের সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো জব্দ করে দিচ্ছে। জামাল ভাই, একটা জিনিস যে আমরা এটা তো মোটামুটি গোটা বিশ্ব জানে সাংবাদিকদের উপর কীরকম টর্চার হয়েছে এবং হচ্ছে, এটা গোটা বিশ্ব জানে। বাংলাদেশের সাংবাদিকদের যে আজকে যে অবস্থা, এই অবস্থার সাথে আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আপনারা জানেন যে হেডলাইন্স ত্রিপুরাকে ওরা নিষেধ করে দিয়েছে, নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। আমরা শুধু জানতে চাই যে বর্তমান অবস্থা কি বাংলাদেশের, গোপালগঞ্জের ঘটনাটা যদি জানেন, বা বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশন সম্পর্কে আপনাদের মানে কি কোনো তথ্য আছে আপনাদের কাছে? জি দাদা, দেখুন যে 16ই জুলাই যে বর্তমান সরকার, এই জঙ্গি ইউনূস সরকারের দ্বারা তৈরি যে সংগঠনটি, তাদের মানে আড়ালে তৈরি যে এনসিপি সংগঠনটা, তারা মানে গোপালগঞ্জে গেছে। এখন গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার জন্মস্থান। সেই গোপালগঞ্জের মতো জায়গায় ওরা উদ্দেশ্যমূলক ভাবে ঘোষণা দিয়ে গেছে রোড টু গোপালগঞ্জ, তার মানে ঢাকা টু রোড মার্চ করলো। এটার উদ্দেশ্য ছিল তাদের ভিন্ন। তাদের উদ্দেশ্য ছিল যে ওখানে গিয়া
তার সমাধিতে আঘাত করবে। শত সেই গোপালগঞ্জের সাধারণ জনগণ যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যার মানে ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, সেই জনগণ প্রতিহত করছে। তখন আমরা দেখতে পেলাম কি যে বাংলাদেশ সেনাবাহিনী, যে সেনাবাহিনী কি দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, জনগণের জানমালের নিরাপত্তা দিবে, সেই সেনাবাহিনী সরাসরি গুলিতে, ওখানে আমরা সামাজিক একেবারে মিডিয়ায় গণমাধ্যমে লাইভে দেখতে পাচ্ছি যে গুলিতে 5 জন ওখানে ইয়াতে নিহত হয়েছে এবং তারা শহীদ হয়েছে। আর এর বাইরে আমরা যে আনঅফিসিয়ালি যেটা শুনতে পাচ্ছি যে তার চেয়ে বেশি, প্রায় 15 থেকে 20 জন অধিকার। এরপরে 144 দ্বারা জরুরি অবস্থা জারি হয়েছে। তারপর রাতের বেলা অপারেশন করে প্রায় 500-700 লোককে, সাধারণ জনগণকে তাদেরকে গ্রেপ্তার করেছে, এটা আমরা জানতে পারছি। এবং এখন পর্যন্ত ওই এলাকায় কেউ ঘুমাতে পারতেছে না এই সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর ইয়াতে। আমরা দেখতে পেলাম আপনার এখানে যদি উদ্দেশ্য খারাপ না থাকতো তাহলে 16 তারিখ দেখতে পেলাম যে হোম উপদেষ্টা, একজন হোম উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব এবং আরেকজন ছাত্র উপদেষ্টা, আরেকজন আইন উপদেষ্টা, এরা পুলিশ হেডকোয়ার্টারে বসে তারা ওখানে একেবারে সিসি ক্যামেরা থেকে মনিটরিং করছে এবং সেই ছবিটাও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে। এবং তার মানে সেখানে যে গোলাগুলি হয়েছে, তাহলে সাধারণ জনগণ এখান থেকে বুঝতে আর বাকি নাই যে তাদের নির্দেশনায় ওই ঘটনাটা ঘটছে। তার মানে আগে থাকতে তারা জানতেন যে এখানে গোপালগঞ্জে এই এনসিপি সংগঠনটা যাবে, এখানে সংঘর্ষ হতে পারে, যার কারণে তারা ওখানে বসে এটা করছে। তার মানে আমরা বুঝতে পারি যে এখানে পরিকল্পিত এই হত্যাকাণ্ড গুলো ঘটিয়েছে। এখনো যেটা হয়েছে, আর ওই গোপালগঞ্জ থেকে আমরা ধারণা করছি যে সেনাবাহিনী তাদেরকে যেভাবে বাংকারে উঠিয়ে ইয়েটা করলো, যেভাবে ওখানে সরাসরি গোলাগুলিতে অংশ নিয়ে গ্রহণ করলো, তাতে আমরা বুঝতেছি এই এনসিপি এই সংগঠনটার পিছনেও সেনাবাহিনীও জড়িত আছে এবং সেনাবাহিনীর শেল্টারে এরা এই কাজগুলো করছে। জামাল ভাই, আরেকটা জিনিস যে আমরা সেনাবাহিনী যেভাবে নির্মমভাবে একজনকে বুট পিষে দিয়েছে, এটা আমরা দেখেছি, গোটা বিশ্ব দেখেছে। আচ্ছা, একটা জিনিস বলুন তো, যে নির্বাচনের কি অবস্থা? বাংলাদেশের নির্বাচন তো বলছে ওরা করবে, আদৌ কি নির্বাচন করবে? দাদা, এতে আজকে দেখুন যে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থার কথা বলা হচ্ছে, সেখানে বিএনপি যে সংগঠনটা কাছে তারা নির্বাচনটা চাচ্ছে যে ফেব্রুয়ারি ভিতরে, রোজার আগে নির্বাচনটা চাচ্ছে সরকার নির্বাচনটার জন্য। তারপরে জাতির উদ্দেশ্যে এপ্রিলে দিচ্ছে। জামাত ইসলামী দাবি করছে যে জামাত ইসলাম সাধারণত এই আওয়ামী সরকারকে হটানোর জন্য যে জঙ্গি তৎপরতার সাথে জড়িত সেই সংগঠনটির নামই জামাত ইসলামী, তারা বলছে যে নির্বাচনটা এখন চাই না, তারা তো পরে নির্বাচনটা চাচ্ছে, আগে স্থানীয় সরকার নির্বাচনটা চাচ্ছে। কি জন্য? আর তারা একেবারে এই জঙ্গি সংগঠনটাকে, যেমন এনসিপি সংগঠনটাকে শেল্টার দিয়ে যাচ্ছে, তারা শেল্টার দিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যত প্রোগ্রাম গুলো হচ্ছে সেখানে তাদের লোকজন দিয়ে দিচ্ছে। তারপর এই জামাতের আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিচ্ছে যে এনসিপির সাথে আছে। তার মানে হচ্ছে যে এই সংগঠনটাকে দিয়েই দেশে অরাজকতা সৃষ্টি করছে, যাতে নির্বাচনটা বানচাল হয়, নির্বাচনটা এখন না হয়। নির্বাচনটা যদি না হতে পারে তাহলে এই যে জঙ্গি সংগঠনটা কে শেল্টার যে ইউনিট সরকার থাকতে পারে, নির্বাচিত সরকার আসলে তখন এই জঙ্গি তৎপরতা কমে যাবে। বিদায় নির্বাচনটা বানচাল করার জন্য বিভিন্ন জেলায় গিয়া এই ধরনের উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছে এনসিপি সংগঠনটাকে দাঙ্গা দেশে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য। শেখ হাসিনার সর্বশেষ একটা বক্তব্য গতকাল ভাইরাল হয়েছে এবং আজকে ভারতের সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বলছে যার কাছে যা আছে তা দিয়ে আপনারা শুরু করুন, লড়াই শুরু করুন, নেমে পড়ুন, লং মার্চ করুন। তাহলে কি পরিস্থিতি আজকের দিনে, কি সিচুয়েশন বাংলাদেশে? দেখুন, বাংলাদেশে যে আওয়ামী লীগ সভাপতি যে বক্তব্যটা দিয়েছে, সেটা গোপালগঞ্জের যে সিচুয়েশনটা ছিল, গোপালগঞ্জে যেভাবে এখন পর্যন্ত অভিযানটা চলছে, যেভাবে অ্যারেস্ট হচ্ছে, যেভাবে মানে মেরে ফেলতেছে এবং যেভাবে সরাসরি গুলি দিচ্ছে, সেই জায়গা থেকে আত্মরক্ষার জন্য সাধারণ জনগণকে উদ্দেশ্যে বক্তব্যটা দিয়েছে যে নিজেকে বাঁচার জন্য, তোমাদের বাঁচার জন্য, তোমরা দেশকে রক্ষা করার জন্য, যে তোমাদেরকে আত্মরক্ষার জন্য যে মাঠে নামার জন্য মূলত সে জায়গাটা। কারণ দেশটা তো, আমরা আরো একটা জিনিস দেখতে পারলাম যে জাতিসংঘের যে মিশনের কার্যক্রমটা
আজকে নাকি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আসলো, মিডিয়ায় মিডিয়া দেখতে পেলাম। তার আমরা বলতে চাই যে দেশটাকে আসলে অন্য একটা মূলত পরিকল্পিত হবে আমেরিকার একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা চলছে ইউনূস সরকারের, এবং ইউনূস শুধু আমেরিকার মানে সমস্ত কর্মকাণ্ড এই দেশে বাস্তবায়ন করার জন্য, দেশটাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য এই অপতৎপরতা চালাচ্ছে। আমরা এতক্ষণ কথা বলেছি যে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শেখ জামালের সাথে কথা বলেছি, উনি বিস্তারিত বলেছেন সাংবাদিক গ্রেপ্তার থেকে শুরু করে আজকের যে পরিস্থিতি। আমরা ওনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখবো, আমরা চেষ্টা করব যে ওনার সাথে আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে কথা বলতে পারি কিনা। আজকে আমরা বিদায় নিচ্ছি। আজকে আমরা শেখ জামালকে বলবো যে আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের সাংবাদিকরা, ভারতের সাংবাদিকরা আপনাদের পাশে আছে, এবং আমরা আগামীতেও আপনাদের পাশে থাকব। জামাল ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।